এটা কি আমার দিকে খেয়াল করেন, এই একটা অ্যারে, তার ভিতরে আবার কি, এটা দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো? এই একটা অ্যারে, হ্যাঁ, তার ভিতরে আবার ইন্টিজার অ্যারে থাকবে, তার ভিতরে আবার এরকম মনে করেন নিউ আইএনটি। আচ্ছা, এখানে কি একটা কমা, অর্থ কি দেখেন, অ্যারের ভিতরে অ্যারে, অ্যারের ভিতরে অ্যারে, কিন্তু এখানে একটা জ্যাক কেন বলা হয়? এর ভিতরে যে অ্যারেটা আছে সেটা কম বেশি হইতে পারে, এই ভিতরে কোনটার মধ্যে দেখেন দুইটার মধ্যে তিনটা আছে, এটার মধ্যে দুইটা আছে, তাই না? ঠিক আছে, জ্যাক অ্যারে মানে কি, আপনি এরকম বানাইতে পারতেন যে তিনটা, তার মানে কি চারটা, এরকম। এখানে আপনি কি বলতে পারেন, কি প্রথম অ্যারেটার ভিতরে তিনটা থাকবে, তাই না? হ্যাঁ, পাঁচটা থাকবে, পরেরটা কি ভিতরের অ্যারেটাতে প্রতিটাতে তিনটা করে থাকবে, এরকম বলতে পারতেন? পারতেন না? তাহলে আমাকে কি করতে হইতো, তিনটা করে দিতে হইতো। আমি যদি এটা না বলি, কয়টা হবে? তাহলে দেখেন তো, কোনটা কম হচ্ছে, কোনটা বেশি হচ্ছে। এটির জন্য এটাকে বলা হয় কি জ্যাকড অ্যারে। অ্যারের ভিতরে অ্যারে, ভিতরে কম বেশি হইতে পারে, ভিতরের অ্যারেগুলি কম বেশি হইতে পারে, কোনটার মধ্যে বেশি থাকবে, কোনটার মধ্যে কম থাকবে। এই জন্য এটাকে কি বলা হয়, জ্যাকড অ্যারে। এটার মধ্যে কি আছে, একটা, ওকে। তাহলে এটাতে লুপ চালাবেন কেমনে বলেন? আচ্ছা, ফর ইচ, এটাকে কি, এই অ্যারেটার প্রতিটা জিনিস একটা অ্যারে, তাই না? এক্স ইন কি, এক্স ইন কি আছে, 5 কাউন্টস, তাই না? হ্যাঁ, তার প্রতিটা একটা অ্যারে না? হ্যাঁ, এটার ভিতরে যা আছে একটা ইন্টিজার অ্যারে, তাই তো? আচ্ছা, আমরা একটা প্রিন্ট করি। আচ্ছা, আমি এটা কেমনে করি? আচ্ছা, এখানে একটা জিরো দিলাম। আগে একটু বুঝি, এক্স এর মধ্যে যদি আমি লেংথ দেই কি হবে বলেন? প্রতিটাতে কয়টা প্লেসে হয়েছে? আচ্ছা, এটা পর্দায় কি আশা করতেছেন বলেন তো? প্রথমটা কি 3 প্লেসে হয়েছে, 3 বার হয়েছে না? পরেরটা কি 3 বার, তারপরেরটা 2 বার, তারপরেরটায় 1 বার। আচ্ছা, মোট কয়টা হয়েছে কেমনে পারবো বলেন তো? ভিতরের অ্যারেটার কি সাম করলেই পাই না? হ্যাঁ,
ওই ভিতরে টোটালটা আমি সাম করলাম। সাম তো আমি আমরা এমনি করতে পারি, পারি না? একটা মেথড, তাই তো? তো প্রথমটা কি ছিল? 3 প্লাস হচ্ছে 20টা। আচ্ছা গণেন তো দেখি 20টা হয় কিনা। হয় 20টা, 5 4 9 20, তারপরটা কত হয়? 19, 28 বার, 28, 11, 11। ঠিক আছে? তো ওইটার ভিতরে আমি লুপ চালাইতে পারি, পারি না? হ্যাঁ? পরেরটার ভিতরে আমি লুপ চালাইতে গেলে কেমনে করবো বলেন তো? আবার একটা ফর ইচ চালাবো ভিতরে, তারপরে কি করবো বলেন? এক্স এর মধ্যে আবার প্রতিটা একটা ইন্টিজার না? হ্যাঁ? এটার মধ্যে কি দিলাম? ওয়াই। আচ্ছা, এটা তো একটা প্রিন্টিং এর প্রবলেম হবে। কি প্রবলেম হবে, কেমনে সমাধান করবো সেটা বলেন? কি হচ্ছে 5 4 11 আবার এক লাইনে চলে আসতেছে, তাই না? হ্যাঁ? কেন হচ্ছে? এই যে এই জায়গাটায় দিতে হবে প্রতিবার কি, ভিতরের অ্যারেটা শেষ হলে কি করতে হবে? রাইট লাইন দিয়ে। আচ্ছা রাইট দিয়ে যদি আমি নিউ লাইন দিই এমনি হবে না? হ্যাঁ? এটা দিয়েও নিউ লাইন বানানো যায়। হলো, এখন ঠিক হইলো? আচ্ছা এটা তো দেখা যায় কম, এটা দিয়ে করি। ঠিক আছে? হ্যাঁ? আচ্ছা, তাহলে যে একটা, হ্যাঁ, মানে কি এটার ভিতরে প্রতিটা কি একটা অ্যারে না? হ্যাঁ? তাই না? এর ভিতরে কি আছে? অ্যারে গুলি আছে না? এর ভিতরে প্রতিটা আবার একটা অ্যারে। প্রতিটা কি? পরের ভিতরের গুলো পুরা জিনিসটার নামই তো একটা। ভেরিয়েবল তো পুরা জিনিসের দেয়। অ্যারে অফ অ্যারে। অ্যারের ভিতরে অ্যারে আছে। এর কি? আমরা এটা দিলে বুঝি কি? এর ভিতরে সব ইন্টিজার আছে। এটা যদি না দিলে আমি কি বুঝতাম? তাই না? তাই তো? আর কি বলতেছি? এর ভিতরে আসলে ইন্টিজারের আবার অ্যারে আছে একটা করে। যত 4টে আরো ইচ্ছা ঢুকান। জ্যাক কেন হচ্ছে? সবগুলোর লেন্থ সমান না। কোনটা বেশি আছে, কোনটা কম আছে। হ্যাঁ, কারণ এর ভিতরে সবই কি ইন্টিজার অ্যারে, তাই না? হ্যাঁ, কিন্তু এর ভিতরে আবার কি আছে? প্রতিটা অ্যারের ভিতরে আবার ইন্টিজার আছে একটা করে, তাই না? তো ভিতরেরটা আবার কি? সিঙ্গেল আইটেম দেওয়া হয়েছে, অ্যারে দেওয়া হয়নি। এটাই বোঝার ব্যাপার। ঠিক আছে? বোঝার ব্যাপার, ঠিক আছে? এরকম হইতেই পারে কেউ সংগ্রহ করছে 5টা, কেউ সংগ্রহ করছে 3টা, তাই না? এরকম হইতে পারে না? চাইতে পারে। আপনি এরকম বলতে পারেন 4। কয়টা? কয়টা থাকবে? 4টা, 1 2 3 4। কিন্তু পরেরটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এটা দিলেই এরর দিবে। কারণ এটা দিলে যে ভেরিয়েবল জিনিস হইতে পারে। এইজন্য এটা দিতে দেয় না। ঠিক আছে? প্রথমটা দিতে পারেন, দ্বিতীয়টা দিবেন না। কারণ অ্যারে অফ অ্যারে জ্যাকড অ্যারে। কারণ এই কম বেশি হইতে পারে। হ্যাঁ? কিসের? কিসের? কিসের ফটোকপি? আচ্ছা দিয়ে রাখেন, ও যখন বাইরে যাবে কইরা আনবে। যাওয়ার সময় নিয়ে যেও। আপনি রেডি করে রাখেন। এইসব কাগজ দেখি আমার কাছে দেন। এটার সাইজ তো ঠিক নাই, এখানে তো ছোট করে লেখা অনেক। হ্যাঁ? এ তো কোটি কোটি জিনিস নিয়ে বইছেন আপনি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে করেন, না হলে
প্রিন্ট করে দেওয়া যায় তো, পরে দিব না প্রিন্ট করে। আচ্ছা আচ্ছা হয়েছে, এবার আমার দিকে এবার হয়েছে। এটা জ্যাক ডারে কি বোঝা গেছে? বইয়ের মধ্যে আছে না জ্যাক ডারে? কোথায় আছে? জ্যাক ডারে multidimensional sometimes rectangular array আরে কি সামারিতে লেখা আছে এটা জ্যাক ডারে কাকে বলে। আচ্ছা আমার শীটে মনে হয় জ্যাক ডারের সম্বন্ধে লেখা আছে তাই তো। আচ্ছা প্যারামিটার আছে এটা খুব সোজা চ্যাপ্টার, প্যারামেরে। এবার খুব মন দিয়ে আমি আরেকটা কাজ নিলাম, ঠিক আছে? প্যারামেরে কি এটা আসে পরীক্ষায়? আচ্ছা আমি এখানে একটা মেথড লিখলাম স্ট্যাটিক, আমার দিকে খেয়াল করেন সবাই, স্ট্যাটিক ডাবল। ঠিক আছে, এটার অর্থটা কি? এই অ্যারেটা এই মেথডটা কি নেয়? একটা অ্যারে নেয় তাই না? হ্যাঁ তাই তো। আমি কি করলাম? রিটার্ন ভ্যালুস ডট সাম, সে সাম করে দেয়। তাহলে এই অ্যারেটা ইউজ করতে হলে কি কিভাবে, এই মেথডটা ইউজ করতে হলে কেমনে করতে হবে? আমার দিকে খেয়াল করেন, একটা অ্যারে বানাইলাম আমি ডাবল, আচ্ছা তাহলে এই মেথডটাকে কিভাবে করব? সাম আপ, তার ভিতরে কি অ্যারেটা পাস করলে আমি পাবো না? হ্যাঁ পাবো, হ্যাঁ। আচ্ছা এখন আমি আরেকটা মেথড লিখলাম সাম আপ, এখানেও দিচ্ছি, কিন্তু এখানে কি লিখলাম? এই জিনিসটাই লিখলাম, এখানে লিখলাম কি প্যারামস। কিন্তু একটা প্রবলেম হলো কি প্যারামস দিয়ে ওভারলোড হয় না, প্যারামস দিয়ে কি ওভারলোড হয় না। আচ্ছা এটাকে ইউজ করি কনসোল ডট সাম কত হয়, এই সাম। আচ্ছা প্যারামস দিয়ে ওভারলোড করা যায় না, কারণ কি এখানে ডিফারেন্সটা কি দুইটার মধ্যে একই। ওভারলোড কখন হয় বলেন তো? হয় কি রিটার্ন টাইপও না, কি ডিফারেন্সটা কোথায় হইতে হবে? প্যারামিটারে। এই দুইটার প্যারামিটার এক, কিন্তু এখানে খালি বাড়তি একটা আছে কি প্যারামস, এটা দিয়ে ওভারলোড হবে না। কাজেই মেথডটার নাম চেঞ্জ করতে হবে। আমি এটার নাম দিলাম কি ভার্সন 1। কিন্তু এই প্যারাম শব্দটা দিলে আমার লাভটা কি হইল?
লাভটা কি হইলো, তাই না? ব্যালেন্স কথাটার অর্থটা কি? এটার মধ্যে তফাৎটা কি খেয়াল করেন। পরের ভার্সনটা সামটা আমি বাইর করতে পারবো কিভাবে? সাম তো একবার ডিক্লেয়ার করছি, কাজে আর দ্বিতীয়বার ডিক্লেয়ার করতে হবে না। সাম অফ ভার্সন 1 টা ইউজ করতে পারবো, আমার অ্যারে বানাইতে হবে না। আমি ডাইরেক্ট এখানে ভ্যালু বসাই দিতে পারি। 99.9 কি ছিল, 66.6, 33.3। এটাতে লাভটা কি দেখেন, আমার একটা অ্যারে বানাই আবার এটার মধ্যে ঢুকাইতে হইল না। ঠিক আছে, তাহলে প্যারাম শব্দটার মানে কি? যেই মেথডে কতগুলি ভ্যালু নিবে কয়টা আপনি জানেন না, বেশি হইতে পারে কম হইতে পারে, একটা হইতে পারে দুইটা হইতে পারে পাঁচটা হইতে পারে, তখন কি করবেন? সে ডাবল নিবে, কয়টা দিবে জানি না। একটা হইতে পারে কি আমি অ্যারে পাস করাইতে পারি, পারি না? কিন্তু অ্যারে পাস করাইলে কি, সে জিনিসগুলিকে যখন আমি কল করব জিনিসগুলিকে একটা অ্যারেতে রাখতে হবে, অ্যারে দিয়ে পাস করাইতে হবে। আর যদি প্যারাম দেন ডাইরেক্ট লিখে দেওয়া যায়। ঠিক আছে, এই দুটার মধ্যে তফাৎটা কি? তাহলে প্যারাম শব্দটার অর্থটা কি? ঠিক আছে, অর্থটা হইলো যে পরে যে জিনিসগুলি দিচ্ছি সেগুলিকে ভেরিয়েবল নাম্বার অফ, আমি বলতেছি যে এখানে ডাবল জিনিস আসবে কিন্তু কয়টা আসবে জানি না, মানে নাম্বার অফ আইটেমস আমার নিশ্চিত না, এখানেও নিশ্চিত না, কিন্তু এটা অ্যারে বানায় দিতে হবে, অ্যারেতে কয়টা থাকবে ও তো আমি বলি নাই। তো এটাতে লাভটা কি? কল করতে সুবিধা, কল করতে সুবিধা মানে কি, এটার মধ্যে ডাইরেক্ট ভ্যালু লিখে দেওয়া যায়। আপনার এখন একটা বাড়াইতে হবে, এই জায়গায় কিন্তু আপনাকে লিখতে হবে, আগে অ্যারেতে ভরতে হবে, তাই না? আর এটাতে লাভটা কি, ডাইরেক্ট মেথডের মধ্যে ঢুকাই দেন। দুইটার মধ্যে ডিফারেন্স হলো এতটুকু। তাহলে প্যারাম অ্যারে মানে কি? প্যারাম ভেরিয়েডিক মেথড কাকে বলে আগে আমরা বুঝি। ভেরিয়েডিক মেথড হলো কি, যে মেথডের নাম্বার অফ আর্গুমেন্টস মানে বা প্যারামিটারস ভেরিয়েবল, মানে কয়টা আর্গুমেন্টস নেবে জানি না, বা কয়টা প্যারামিটার নেবে সেটা কমতে পারে বাড়তে পারে, সেই মেথডকে কি বলে? ভেরিয়েডিক মেথড। কি মেথড? ভেরিয়েডিক মেথড কি দিয়ে বানায়? প্যারাম কিওয়ার্ড দিয়ে। কি দিয়ে? প্যারাম কিওয়ার্ড দিলে কি হয়, আপনি কোনো অ্যারে বানাইতে হবে না, ডাইরেক্ট লিখে যান। বোঝা গেছে? এই যে কনসোল ডট রাইট নিলাম, এটার মধ্যে দেখেন আমরা যখন ফরম্যাট প্যারামিটার দেই 0 1 যত ইচ্ছা লিখি, কমা দিয়ে দিয়ে আবার একটাও দিতে পারি, দুইটাও দিতে পারি, তিনটাও দিতে পারি, পারি না? এই মেথডটা তাহলে কেমনে বানাইছে? ওই জায়গায় সে কি লিখছে? প্যারামস, মানে কি এখানে ভেরিয়েবল নাম্বার যত ইচ্ছা সে বসাবে। বোঝা গেছে? তাহলে প্যারামেরে কি? তাহলে এটাকে একটু চালাই দেখি। এগুলি পরীক্ষা করতে দিবে না, জাস্ট বুঝতে পারলে হইলো। দুইটা একই অ্যান্সার আসে না, কিন্তু পরেরটাতে কি কাজ করতে সুবিধা, লিখতে সুবিধা। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? ভেরিয়েডিক মেথড কি? যে মেথডে প্যারামিটারের সংখ্যা ভেরিয়েবল তাকে বলা হয় কি? ভেরিয়েডিক মেথড। প্যারামেরে কি? প্যারামেরে মানে কি? প্যারামেরে কি allow us to pass variable number of arguments to a method, মানে চেঞ্জ করে আর্গুমেন্টস যত ইচ্ছা কম বেশি আমি দিতে পারি। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এইখানে একটা প্রশ্ন আছে, কি করবেন? ভেরিয়েডিক মেথড কাকে বলে? 2 প্যারামেরেজ কি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, রুলস আছে একটা। আচ্ছা, এটার সাথে আমি মনে করেন একটা স্ট্রিং দিলাম, স্ট্রিং এস, এইদিকে খেয়াল করেন, এটা আগে দিলেও দিতে পারি, এখানেও তো দিতে পারি, তাই না? প্রথমটা অ্যারে নিবে, পরেরটা স্ট্রিং নেবে, তাই তো? কিন্তু এইখানে কি সম্ভব? হবে না। এটা সব সময় কি, প্যারামের সাথে যদি অন্য কোনো ভেরিয়েবল প্যারামিটার থাকে সেগুলো আগে দিতে হবে, প্যারাম হইতে হবে সবসময় শেষে। ঠিক আছে, মনে রাখতে পারবেন? তাহলে কি একটা রুল কি,
একটা তো প্রথমে শিখে গেলাম, প্যারাম দিয়ে কি ওভারলোড করা যায় না। প্যারাম দিয়ে শুধু ডিফারেন্স, ওই মেথড ওভারলোডেড হবে না। 2, প্যারাম ছেড়ে সবসময় লাস্ট প্যারামিটার হবে। তার আগে এগুলির সাথে যদি অন্য কোনো প্যারামিটার নাই, সেগুলি আগে থাকতে হবে। ঠিক আছে? পরে দিলে হবে না। বুঝা গেছে? প্যারামেরে থাকতে হয় কি শেষে। এই রুল দুইটা মনে থাকবে। হ্যাঁ, অপশনাল গুলো শেষে থাকবে, প্যারামও শেষে। প্যারামও তো অপশনালি, কম বেশি করতে পারেন না আপনি। বুঝা গেছে? এই চ্যাপ্টারটা আসলে সোজা। আচ্ছা, আচ্ছা, এখানে কি আছে এরপরে? ওয়ার্কিং উইথ ইনহেরিটেন্স, এটা আমাদের খুব জরুরি দরকার। খুব সহজ জিনিস, কঠিন কিছু না। ইনহেরিটেন্স আসলে কি? ইনহেরিটেন্সের ইনহেরিটেন্স কি আমাকে বলেন। বংশগণিক একটা সম্পর্ক, এটাকে বলে ট্যাক্সোনমিক রিলেশনশিপ। এটা অন্য সায়েন্সে বলে কি? বায়োলজিক্যাল ট্যাক্সোনমিক রিলেশনশিপ। এটার অর্থটা কি বাংলা? হায়ারার্কিক্যাল রিলেশনশিপ, মানে হিরার্কিতে যেটা চলে। ঠিক আছে? অর্থ হইল কি? অর্থাৎ এটা হলো স্পেশালাইজেশন এন্ড জেনারেলাইজেশন। অর্থাৎ একটা হিরার্কিক্যাল রিলেশনশিপে বা ট্যাক্সোনমিক রিলেশনশিপে যতই রুটের দিকে যাবেন, জেনারেল থিংস পাবেন। যত নিচের দিকে যাবেন, লিফের দিকে যাবেন, আপনি কি পাবেন? স্পেশাল থিং। এগুলি যত কথাই হোক, ল্যাঙ্গুয়েজে আমাদের এটা কি সুবিধা দেয়? ইনহেরিটেন্স আপনাকে কি করতে দেয়? একটা এক্সিস্টিং ক্লাস থেকে একটা নতুন ক্লাস বানাইতে দেয়, যেটাতে এক্সিস্টিং ক্লাসের সব বৈশিষ্ট্য চলে যায়। সাথে আমি কি এক্সট্রা কিছু যোগ করতে পারি। তাহলে ইনহেরিটেন্স কি? ইনহেরিটেন্স allow us to create a new class from an existing class. The new class gets all the features from the existing class and can also add up extra characteristics. বলতেছি, এক্সিস্টিং ক্লাসটাকে কি বলে? বেস ক্লাস। আর নতুন ক্লাসটাকে কি বলে? ডিরাইভড ক্লাস। ডিরাইভড ক্লাস বেস ক্লাস থেকে কি পায়? সব কিছু পাওয়া যায়, এবং সে এক্সট্রা কিছু তার কাছে অ্যাড করা যায়। এরকম নাই যে আপনি ইনহেরিট করছেন এক্সট্রা কিছু দেন নাই, এক্সট্রা একটা হইলেও কিছু দিছেন, না হলে আপনি ইনহেরিট করতেন না। আমাকে আগে বুঝা না, একটা ক্লাস আছে, আমি এর থেকে একটা বি বানাইছি, যদি কোনো এক্সট্রা কিছু না দেয় ওটা বানাবো কেন? তাহলে আমার তো দরকার নেই। তাহলে এক্সট্রা জিনিস বানাবার জন্য, অর্থাৎ ইনহেরিটেন্স কেন বানাই আমরা? এক্সটেন্ড করার জন্য, ফাংশনালিটি এক্সটেন্ড করার জন্য। আপনি এই ক্লাসে এতগুলি ফাংশনালিটি আছে, আমি তার সাথে যোগ করে বাড়াই দিলাম। ঠিক আছে? খেয়াল করেন, .NET এর একটা ক্লাস আছে টেক্সট বক্স। ঠিক আছে? আপনি কি করলেন যে আপনি এমন একটা টেক্সট বক্স বানাইতে চান কি যার মধ্যে নাম্বার ছাড়া অন্য কিছু লেখা যাবে না। তো আপনি কি নতুন করে একটা টেক্সট বক্স বানাবেন? না বানায় কি করেন? এক্সিস্টিং ক্লাস থেকে ইনহেরিট করেন। ওর সব বৈশিষ্ট্য পেয়ে গেল না? শুধু রেস্ট্রিকশনটা আপনি বসায় দেন, তাহলেই তো হয়ে গেল। ওই ক্লাসের সোর্স কোড থাকতে হবে আপনার কাছে? তা না, আপনি শুধু তার থেকে ইনহেরিট করেন। আপনার কাছে অ্যাভেলেবল আছে না এটা কোডটা? লাইব্রেরিতে আছে। তো ইনহেরিটেন্স কি করে? allow us to create a new class from an existing class. The existing class is called base class or superclass. The new class is called derived class or subclass. This subclass or derived class gets all the characteristics from the superclass or base class and can add extra characteristics to it. তাহলে ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা কি পাই? We can ফিচার এক্সটেন্ডিবিলিটি এক্সটেন্ড করার জন্য আমরা ইনহেরিটেন্স ব্যবহার করি। বুঝা গেছে? বইতে এগুলির সম্বন্ধে অনেক কথা লেখা থাকবে। মূল কাজ কি আমাদের? এই সুবিধা পাওয়ার জন্য করি। ঠিক আছে? আচ্ছা, আরো কিছু করি আমরা, শুধু এক্সটেন্ড করার জন্য অনেক সময় করি না। কেন? মনে করেন
গাড়ি পেট্রোলে চলতো, তাই না? আমার গাড়ি আমি সিএনজি বানায় ফেলেছি। অর্থাৎ কি, আমার ফাদার লুঙ্গি পরতো, আমি প্যান্ট পরি। তার কিছু জিনিস আমি চেঞ্জ করে ফেলি। সে যেভাবে করতো ওইভাবে আমি করি না। আবার সব জিনিস না, কিছু জিনিস আছে এগুলি চেঞ্জ করতে পারবেন না। আছে না ফ্যামিলিতে যেই জিনিস চেঞ্জ করা যাবে না? তো কিছু, তাহলে ক্লাসেও এই সম্পর্ক আছে। যার থেকে আপনি আসছেন সে কিছু জিনিস আটকে রাখছে যে এটা চেঞ্জ করতে দিব না কাউকে। তাহলে তার থেকে যে আসবে ওগুলি সে চেঞ্জ করতে পারবে না। এগুলিকে কি বলা হয়? নন ওভাররাইডেবল বা সিল্ড। সিল করে রাখছে যে এটাকে চেঞ্জ করতে পারবে না। আবার কিছু জিনিস দিছে কি চেঞ্জ, অর্থাৎ তুমি ইচ্ছা করলে আমি যেভাবে করতাম সেইভাবে অন্যভাবে করে নাও, তোমার ইচ্ছা। তাহলে ওইটাকে যদি না করো আমার মতো করতে হবে, আর যদি করো তোমার মতো তুমি করে নিবা। তাহলে এটাকে কি বলা হয়? ওভার রাইডিং। ওভার রাইডিং মানে কি? তাহলে সিল্ড মানে কি? যে জিনিস সুপার ক্লাস থেকে আমি পাই, কিন্তু সে যেভাবে করছে সেভাবেই পাই, আমি কোনো নতুন ভাবে করতে পারি না। ঠিক আছে? আর ওভার রাইডিং কোন জিনিস? যে জিনিস সে আমাকে অনুমতি দিছে যে তুমি ইচ্ছা করলে এটা বাস্তবায়নটা ভিন্নভাবে করতে পারো। ঠিক আছে? মনে করেন আপনার বাবা হাত দিয়ে ভাত খাইতে হয়েছে, ঠিক আছে তুমি চামচ দিয়ে খাইতে পারো, তোমার ইচ্ছা, তুমি চেঞ্জ করে দিবে। হ্যাঁ, তাহলে সিল্ড করেও দিতে পারে, ওভাররাইডের অনুমতিও দিতে পারে। বুঝা গেছে? তাহলে ইনহেরিটেন্সে কি কি পাইলাম বলেন তো? ইনহেরিটেন্সে কি সব ক্যারেক্টারিস্টিক আমি ইনহেরিট করি, তাই তো? এক্সট্রা কিছু দিতে পারি, আবার কি তার বাস্তবায়নও চেঞ্জ করতে পারি। এটাকে কি বলে? কি ইমপ্লিমেন্টেশন। কি চেঞ্জ করে ফেলতে পারি যদি সে অনুমতি দেয়। এটাই, এই ফিচারটাকে কি বলে? ওভাররাইডিং। তাহলে হোয়াট ইজ ওভাররাইডিং? ওভাররাইডিং কি allows a derived class to change implementation of a behavior from its কি বেস ক্লাস। বেস ক্লাসের কোনো বিহেভিয়ারের বাস্তবায়নটা সে চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করাকে কি বলে? ওভাররাইডিং। বোঝা গেছে? হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখন করবো ক্লাস। অনেক কথা বলে ফেলছি। এবার সেটা পড়ায় মজা পাইলাম না, আসলে ক্ষতি করে দিছে এই বন্ধটা। এইবার আমার মনে হচ্ছে সবাই থাকতে পারবেন, দু একজনের আমার খুব সন্দেহ লাগতেছে যে আরেকজন জানি কই যে এই যে দোস্ত দুই এক টিএসপি, আপনি তো কথাই বলেন না, ঘটনা কি? না, উনার লেখা সুন্দর দেখছি আমি, কিন্তু ঘটনা হচ্ছে আপনি কথা বলেন না কেন? না 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 না, আপনার দুটা জিনিস ইন্টারেকশন না হলে আপনার আইডিয়া পাবেন না। আপনি কি সারাদিন কথা বলেন না? হ্যাঁ, কার সাথে কথা বলেন? রুমমেটের সাথে? না, কথা বলে না। আপনার ফ্যামিলির সাথে কথা বলেন তো, মা বাবার সাথে? হ্যাঁ, আপনি থাকেন কি মেসে থাকেন? হ্যাঁ, প্রতিদিন বাড়িতে ফোন করেন? এই তো আরেক সমস্যা। এটা কেমনে প্রতিদিন বাসায় একবার অন্তত ফোন করতে হয়, মা বাবাকে তো খবর রাখতে হয়। আপনার ওয়াইফে তো ঠিকই ফোন করতেন। হ্যাঁ, হ্যাঁ, বউরে ফোন করে, ফোন না করলে তো কিল খাইতে হইব বাড়িতে গেলে। তারপরে ইনসিকিউরিটি তো আছে একেবারে বাসায়। বাস্তব কথা, আমি কি এখন বাস্তব কথা না, আমার ইনসিকিউর লাগতে পারে না? হ্যাঁ, হ্যাঁ, না, জিনিসটা ট্রাস্টের উপর চলে। আপনি আপনি ট্রাস্টার হলে আপনি ইনসিকিউর থাকবেন, তাই না?
আচ্ছা, আমরা একটা ক্লাস করি, খেয়াল করেন আমার দিকে। পাবলিক ক্লাস এ, ঠিক আছে? আমরা আগে সিনট্যাক্সটা দেখি, ঠিক আছে? তার মধ্যে পাবলিক, ঠিক আছে? পাবলিক ভয়েড m1, তার একটা মেথড আছে, তাই না? ঠিক আছে, এই একটা মেথড আছে। আমি এর থেকে ইনহেরিট করবো কেমনে? পাবলিক আরেকটা ক্লাস বানাবো কেমনে? ক্লাস বি, হ্যাঁ? এখন সেই এ থেকে আসছে কেমনে? কোন ক্লাস যদি কারো থেকে না আসে, কোত্থেকে আসে? অবজেক্ট থেকে। কোত্থেকে আসে? মানে আপনি না লিখলেও সে এরকম লিখে দেয় অবজেক্ট, ঠিক আছে? সব ক্লাসে কে কি অবজেক্ট থেকে আসতে হবে কোনো না কোনো ভাবে, ঠিক আছে? আমি যদি এরকম লিখি, অর্থটা কি? বিটা এ থেকে ইনহেরিট করে আসছে। বোঝা গেছে? কথা বোঝা গেছে? আচ্ছা, এখন বুঝেন তাহলে সেই বি এ থেকে আসলো কেমনে? সি শার্প কি? সিঙ্গেল ইনহেরিটেন্স, অর্থাৎ আপনি একটা ক্লাস থেকে ইনহেরিট করতে পারবেন, দুইটা ক্লাস থেকে না। আপনি মানুষও হবেন, গরুও হবেন, হবে না। যে কোনো একটা থেকে আসতে হবে। আপনার সিঙ্গেল ইনহেরিটেন্স, অনেক ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে মাল্টিপল ইনহেরিটেন্স, ডটনেট করে না, ঠিক আছে? বেশিরভাগ ভালো ল্যাঙ্গুয়েজ এটা করে না। তাহলে কি? তাহলে আমি অবজেক্ট থেকে আসলাম কেমনে? আমি এর থেকে আসছি, এ আসছে অবজেক্ট থেকে না? কাজে আমি তো অবজেক্ট থেকে আসছি, ঠিক আছে? তাহলে একটা জিনিস আমাকে বুঝতে হবে, এ থেকে বি আসছে, বি থেকে সি আসছে, সম্পর্কটা কি? সি ইজ বি, সি ইজ অলওয়েজ বি, সি ইজ অলওয়েজ এ, বি ইজ অলওয়েজ এ, নট অলওয়েজ সি। কারণ কেন? এর বি এর সমান না, কেন? বির মধ্যে একটা কিছু আছে, কিন্তু এ সবসময় তার থেকে বেশি, গ্রেটার দেন, তাই না? সি, কাজেই আমি সবসময় আমার সুপার ক্লাস, আই এম এ হিউম্যান বিং, হ্যাঁ, আই এম এ লিভিং থিং, ঠিক আছে? বাট আমার পরে যে আসছে সে আমার সমান, এটার সমান, কিন্তু আমি তার সমান না, আমার পরে যে আসছে, তাই না? তার কাছে একটা কিছু আছে। তাহলে ইনহেরিটেন্স সবসময় সম্পর্কটা কি? ইজ এ সম্পর্ক। কি সম্পর্ক? ইজ এ, বি ইজ অলওয়েজ এ, সি ইজ অলওয়েজ এ, সি ইজ অলওয়েজ বি, ঠিক আছে? তো উল্টাটা হবে না, এ ইজ নট অলওয়েজ বি, ঠিক আছে? বাট এর কি বিহেভিয়ার সব বিতে আছে, এটা নিশ্চিত, ঠিক আছে? এভরিথিং সিতে আছে। তাহলে এখানে আমি কি করলাম? তাহলে কি? বি ইজ অলওয়েজ এ, বি ইজ অবজেক্ট, তাই না? এ ইজ অলওয়েজ এ অবজেক্ট, তাই তো? এখন এর মধ্যে যদি আমি পাবলিক ভয়েড একটা মেথড দিই m2, আসলে এর মধ্যে কয়টা মেথড হইলো? বি এর মধ্যে কয়টা মেথড আছে? দুইটা মেথড আছে, কি কি? টু। আর এর মধ্যে কয়টা আছে? m1। এই তো বুঝে গেছেন। তাহলে ইনহেরিটেন্স সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা কি? কোলন দিয়ে লিখতে হয়। মানে কি? বি ইনহেরিটস ফ্রম, ঠিক আছে? আমাদের ল্যাঙ্গুয়েজে একটু সিনট্যাক্সটা ভিন্ন। জাভার এইভাবে লেখে এক্সটেন্ডস, ভিজুয়াল বেসিকরা লেখে কি? এক্সটেন্ডস। আমরা লিখি কি? কোলন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু টেস্ট করে দেখি। আমি, আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি। তাহলে x ডট m1, x এর মধ্যে শুধু কি পাচ্ছি আমি?
M1 কিন্তু বাকি আরো জিনিস কোত্থেকে আসলো ওটা কি দেখেন টু স্ট্রিং এগুলি কি অবজেক্ট থেকে আসছে না সে অবজেক্ট থেকে পেয়ে গেছে তাই তো কিন্তু b y ইকুয়াল টু নিউ b ঠিক আছে তাহলে এটার মধ্যে কি হবে y এর মধ্যে কি আছে m1 আছে এর সব আছে তাই না আবার অবজেক্টেরও সব আছে তাই না কারণ এ অবজেক্টে সবকিছু নিয়ে আসছে না তার থেকে আবার তার কাছে চলে আসছে কাজেই তার কাছে কি আছে এ প্লাস অবজেক্ট সব আছে তাই না হ্যাঁ অবজেক্ট প্লাস এর সব জিনিস তাই তো তাহলে কি তার মধ্যে দেখেন m1 আছে আবার অবজেক্ট ক্লাসে সব আছে তাই না তাহলে এর কাছে m1 ও কল করতে পারি আমি m2 ও কল করতে পারি প্রমাণ হয়ে গেল না তাহলে ইনহেরিটেন্স আমি করতে পারছি তাই না তাহলে কঠিন আসলে কিছুই না কিন্তু একটা জিনিস বাড়তি কিছু দিতেই হবে না দিলে কিছু বলবে না কিন্তু আপনি অকারণে বানাচ্ছেন তাহলে ইনহেরিট করতেছেন কেন এ নিয়ে কাজ করেন একটা অ্যাটলিস্ট একটা বাড়তি কিছু না থাকলে তো আমি করবো না অকারণে কেন মাথা কামাবো তাহলে করে দেখি তাহলে এটা হইলো m1 এ b তে কল হয়েছে তাই না ঠিক আছে বুঝা যাচ্ছে ইনহেরিট করে কেমনে আচ্ছা ভালো কথা এখন আমি চিন্তা করি আরেকটু কিছু আমি যদি একটা কিছু এই মেথডটা প্রাইভেট করে দিই তাহলে কি এখানে কি পাইতাম আমি আচ্ছা এর মধ্যে কি আচ্ছা এটা প্রাইভেট করছি তাই না দিস দিলে কি সে পাইতো নাই আচ্ছা পাবলিক দিলে কি হয় খেয়াল করেন পাবলিক দিলে দেখেন দিস লেখলে দিসের মধ্যে কি m1 আছে m2 আছে নিজের মধ্যে তাই না তাহলে দিস লেখলে পাওয়া যায় তাই তো প্রাইভেট জিনিস ইনহেরিট হয় না কথা বুঝছেন আমার হ্যাঁ আচ্ছা আবার একটা কি বেস দিয়ে কি বেস ডট m1 পাওয়া যায় দিস মানে কি নিজের বেস মানে কি আমার সুপারের ঠিক আছে আমার উপরে যার থেকে আমি ইনহেরিট করছি তাই তো বেসের কি পাবলিক জিনিস আমি পাই প্রাইভেট জিনিস পাই আমি একটা ফিল্ড দেই একটা প্রপার্টি দিলাম প্রাইভেট পাবে এটা হ্যাঁ পাবে বেস দেখেন তো পায় না তাহলে কি পাবলিক জিনিস পায় ঠিক আছে তাহলে পাবলিক সব জিনিস ইনহেরিট হয় কিন্তু এর মধ্যে কি আসলে জিনিসটা নাই আছে কিন্তু ডাইরেক্ট অ্যাক্সেস নাই কোন প্রাইভেট জিনিস তার কাছে ইনহেরিট করে পায় কিন্তু অ্যাক্সেস করতে পারে না হ্যাঁ প্রাইভেট মানে কি সে নিজে ইউজ করবে নিজ ক্লাসে আচ্ছা তাহলে প্রাইভেট জিনিস সে পায় না তাহলে প্রোটেক্টেডটা পায় আর এটা কি আছে প্রোটেক্টেড তাহলে দেখি তো পাই কিনা প্রোটেক্টেড p1 পাই গেছে তাহলে প্রাইভেট মানে পাবলিক মানে কি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসিবল protected মানে কি নিজ ক্লাস ইন দ্য সেম ক্লাস অর ডিরাইভ ক্লাস মানে তার থেকে যারা আসবে তারা পাবে বাইরের কেউ পাবে না আপনি আর আপনার বংশধর তাহলে প্রাইভেট মানে কি অনলি মি ঠিক আছে তাহলে কয়টা পাইলেন পাবলিক প্রোটেক্টেড প্রাইভেট আরেকটা আছে প্রোটেক্টেড আর ইন্টারনাল কি সেম অ্যাসেম্বলিতে থাকলে তার মানে কি এক প্রজেক্টে থাকলেই পাবে ঠিক আছে আমি যদি ক্লাস পাবলিকটা না দিই তাহলে কি হয়ে যাবে ক্লাসটা প্রোটেক্টেড হয়ে যাবে
না বললে ক্লাস কি হয়, প্রোটেক্টেড, ইন্টারনাল হয়ে যায়। কি হয়ে যায়? ইন্টারনাল হয়ে যায়। তখন মানে কি এই প্রজেক্টেই ব্যবহার করতে হবে, এই প্রজেক্ট থেকে রেফারেন্স দিলে পাবেন না। ঠিক আছে? এই জন্য আমরা ক্লাস সবসময় কি রাখি? পাবলিক। তাহলে পাবলিকের মানে কি? accessible from anywhere. Protected এর মানে কি? accessible from same class and derived class. Private মানে কি? only in the class, not outside. এটা derived হোক আর নাই হোক, বুঝা গেছে? আচ্ছা, খুব ভালো কথা। তো বুঝলে তো। নিচে ইনহেরিট হলো কি, আপনি ওইটার থেকে এইটার মধ্যে এই ক্লাসে সব পেয়ে যাচ্ছেন। ধরা যাক, আপনি খেয়াল করেন, আপনি টেক্সট বক্স, আমি বুঝাইলাম টেক্সট বক্সে একটা বৈশিষ্ট্য দিতে চান, আপনার কাছে সোর্স কোড না থাকুক, আপনি তো টেক্সট বক্সটা ইউজ করেন না, আপনি একটা বাড়তি ফিচার ঢুকাই দিলেন ইনহেরিট করে, পারবেন না? কিন্তু সব ক্লাসকে ইনহেরিট করা যায় না। ক্লাসের মধ্যে যদি আমি এটা কি লিখে দেই, পাবলিক, কি লিখলাম, সেল্ড, কি বললাম, তাহলে কি এটা এখন এরর দিবে। কি এরর দিবে কেন? মানে কি এই ক্লাসকে ইনহেরিট করা যাবে না। সেল্ড মানে কি? ক্লাস ইজ নট ইনহেরিটেবল। ক্লাসকে, এটা ফাইনাল হয়ে গেছে, এই ক্লাসকে কেউ ইনহেরিট করতে পারবে না। এটার আর এটার আর বংশধর হবে না, ওখানে কেটে দেওয়া হয়েছে। ঠিক আছে? বোঝা গেছে? মানে কি আপনাকে স্ক্রিপ্ট করতে দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে? কেন করা হয়েছে? এখন প্রশ্নটা হলো কেন? ইন্টিজার, ডাবল এগুলি সবই কি সিল্ড ক্লাস, অর্থাৎ ক্রিপিং বন্ধ। কেন? এটা ফান্ডামেন্টাল জিনিস। সংখ্যা সিস্টেম এগুলির উপর কম্পিউটার চলে, আপনার ফ্রেমওয়ার্ক চলে, এগুলির মধ্যে যদি কোনো গন্ডগোল ঘটান পুরো সিস্টেম গড়বড় হয়ে যাবে। এই জন্য এগুলি সেল করে দেওয়া হয়েছে, কোনো জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন না, অর্থাৎ দে আর নট ইনহেরিটেবল। ঠিক আছে? কখন আমরা করি ইনহেরিটেবল বন্ধ? ধরেন আপনি একটা লাইব্রেরি বানাইছেন, আপনি পয়সা দিয়ে বিক্রি করেন, আপনি সব ইনহেরিট করা বন্ধ করে দিচ্ছেন, আপনি ওর থেকে বাড়ায় যেন কিছু না বানাইতে পারে। ঠিক আছে? আপনি কি করে দিলেন? সেল করে দিচ্ছেন। কেন? যেমন আমি যদি একটা, আমার র্যান্ডম ক্লাস কি সেল না, পাবলিক ক্লাস এক্স র্যান্ডম, এর থেকে আমি বানাইতে পারি না, এটা সেল না, ওর সোর্স কোড আমার থাকা লাগে, লাইব্রেরিটা থাকলেই হলো। ঠিক আছে? এই জন্য কি সেল করে কখন করি? একটা হলো যে এটাতে হাত দিলে প্রবলেম হবে আমার, এটা ফাংশনালিটির জন্য খুব গুরুত্বপূর্ণ, ওগুলি সেল করে। যদি মেথডকে সেল করে দেন, অর্থ কি এই মেথডকেও চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেল্ডের অর্থ কি? সেল্ড ক্লাস মানে কি? এই দিস ক্লাস ক্যান নট বি ইনহেরিটেড, বা দিস ক্লাস ক্যান নট বি ডিরাইভড, এর কোনো ডিরাইভ ক্লাস তৈরি হবে না। ঠিক আছে? বোঝা গিয়েছে? আচ্ছা, তাহলে কি ইনহেরিটেন্সটা লেখাটা কেমনে লেখে? এটার মধ্যে কি বুঝায়? বি এ থেকে ইনহেরিট করছে, প্রথমটা, এটা কোনটা ডিরাইভ ক্লাস? এটা ডিরাইভ ক্লাস। বেস ক্লাস কোনটা? দিস বললে কি বোঝায়? নিজের। বেস বললে কি বোঝায়? বেস কিওয়ার্ড দিয়ে কি বোঝায়? তার বেস ক্লাসকে বা সুপার ক্লাসকে। বোঝা গিয়েছে? জাভা ওয়ালারা সবসময় বলে সুপার ক্লাস, ডটনেট বলে বেস ক্লাস, কিন্তু একই কথা। ওইটা ইউজ করে দেখে মাইক্রোসফট এটা করে, বাট কথা একই। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে তো এইটুক তো আমরা বুঝি নাকি? হ্যাঁ, এখন আমি একটা সহজ জিনিস দেখি। এটার অর্থ হইলে এই জিনিসটা কোথায় ইউজ করছেন? এই যে এখানে, এই জিনিসটা একবার ইউজ করছেন এই প্রজেক্টে, আর কোথায় ইউজ করলে এখান থেকে ওই জায়গায় যাইতে পারেন। যে কোথায় ইউজ করছে আপনি, এই যে দেখেন প্রোগ্রাম সিএস একবার ইউজ করছেন, শো এন্ড দ্য কোড ম্যাপ। ঠিক আছে?
কোড ম্যাপ তৈরি করে আপনাকে দেখাবে কেমনে কল হয়েছে, এটা অনেক সময় দরকার হয়। কি মেইনের মধ্যে এটা ইউজ হয়েছে, আমি এখন চেঞ্জ করতেছি আমার দরকার কোথায় কোথায় আমি ইউজ করছি। ঠিক আছে, এটা আগে 12 থেকে দেওয়া শুরু করছে, 10-এ ছিল না। বুঝতে পারছেন? এটার কিছুই না, এটার দিকে তাকায় না, এটার অর্থ হলো কোন জায়গায় ইউজ করছে। এই যে এখানে গিয়ে আবার ওইখানে আপনি দেখতে পারবেন 16 নম্বর লাইনে এটা ইউজ করছে। 16 নম্বর লাইনে যান, পেয়ে যাবেন এটা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমি ক্লাসে তো শুধু মেথড থাকে না, আরো কিছু থাকে নাকি? আচ্ছা, আমি একটা কনস্ট্রাক্টর লিখলাম পাবলিক ক্লাস। পাবলিক কনস্ট্রাক্টর কেমনে লেখে? ক্লাসের নাম আর কনস্ট্রাক্টরের নাম এক না? হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে বি এর কনস্ট্রাক্টরটা কি হবে? এটা হবে না? আচ্ছা, আমার দিকে এখন চিন্তা করেন। এ তৈরি করছি, আমি একটু বন্ধ করে দিলাম। বি তৈরি করছি, এটা বন্ধ করে দিলাম। ঠিক আছে? কি আসবে পর্দায় বলেন তো? কি আসছে? আমি শুধু বি ক্রিয়েট করছি, এ তৈরি হইলো কেমনে? তাহলে কিভাবে মনে রাখতে হবে? কোন ক্লাস তৈরি করলে তার সুপার ক্লাস, ওই ক্লাসে সুপার ক্লাস সবার আগে টপটা তৈরি হবে, তারপরে তারপরেরটা, তারপরেরটা, তারপরেরটা। তাহলে আসলে আগে তৈরি হয়েছে কি বি তৈরি করার সময়? এর উপরে কে ছিল? অবজেক্ট। অবজেক্ট তৈরি হয়েছে, তারপরে কি এর কনস্ট্রাক্টর কল হয়েছে, তারপরে বি কনস্ট্রাক্টর কল হয়েছে। বুঝা গেছে? হ্যাঁ, বুঝা গেছে? হ্যাঁ, অর্থাৎ সবার উপরে রুট ক্লাস আগে তৈরি হবে, তারপরে আস্তে আস্তে সব কনস্ট্রাক্টর কল হবে। হ্যাঁ, রুট, কারণ কি আপনি ওর থেকে ইনহেরিট করছেন, আপনার একটা মেম্বার আছে এক্স, ওর উপরে আছে কি একটা জেড, তাহলে ওই জেডটা আগে তৈরি হইতে হবে না তার? ওটা না তৈরি হলে এইটা আসবে কেমনে? আচ্ছা, আমরা একটা খুব কাজ করে দেখি, তাহলে সহজে বুঝতে পারবো। আমরা অনেক বাক্সা বানাইছিলাম না আগে? আজকেও বাক্সা। আমার কিন্তু ভিডিও খালি বাড়তেই আছে। দিব না কেন? কিন্তু এগুলি কাউকে দিয়েন না, এগুলি দিলে বিপদে পড়ি আমি। নিয়ে যাইবো আবার আরেকজনে গিয়ে দেখাইবো, কারণ অনেক কথাবার্তা আমরা বলি, তাই না? এগুলি তো সমস্যা, আরো সমস্যা। আইডিবি পোলা মানে অনেক বিপদ আছে। আপনার থেকে শীট নিব না, পরীক্ষায় ফেল করছে গিয়ে কইবো গো স্যার একটা সব কমন করে। আমি স্যার একটা কমন করে না, ওগো স্যারের শীট থেকে প্রশ্ন করে স্যার। আমাকে স্যারের কাছে কিন্তু নাই, জাহিদ সাহেব কিন্তু জীবনে ওইগুলি নেয় না। সে নিজে প্রশ্ন করে তারপরে কওয়া শুরু করে দিব। এটা খুব খারাপ। মানে মাস্টার্স পাস পোলা মানে এইসব আমি দেখছি। ফেল মারলেই দেখবেন শুরু হয়ে যাবে আরেকজনের বদনাম। কাজে এগুলি কখনো শেয়ার করেন না। তার কাছে আছে থাকুক। আচ্ছা, এবারে আমি একটা ক্লাস করি পাবলিক। আচ্ছা, বক্স। আমরা টু ডাইমেনশনাল বক্স বানান না? টু ডাইমেনশনাল বক্সের কি কি থাকে বলেন তো? প্রাইভেট। আচ্ছা, আর দুইটা প্রপার্টি তো থাকে তাই না? কি কি থাকে? আমরা এই পাবলিক সহজ জিনিস করে দেই। পাবলিক ডাবল কি কি থাকে? লেংথ, গেট, সেট, তাই তো? উইডথ থাকে কেমনে? ডাবল।
আমরা সহজ একবার সহজ অ্যাক্সেসর দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, একটা মেথড থেকে তার কি থাকে বলেন তো? এরিয়া থাকে, তাই না? তাহলে কি হয় বলেন? রিটার্ন লেংথ, ঠিক আছে, হয়ে গেল না? আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো দেখি, পাবলিক, ঠিক আছে, বক্স, 3 ডাইমেনশনাল বক্স কেমন হয় বলেন? তার কি একটা বেশি থাকে, কি থাকে বলেন তো? হাইট থাকে। তাহলে কি আর ওই দুইটা বলার দরকার আছে আমার? এক্সট্রা প্রপার্টিটা শুধু আমি বলে দিব, তাই তো? পাবলিক ডাবল, কি আছে বলেন? এই তো। আর এর তো আসলে কি আছে? এর আছে কি ভলিউম, তাই না? ভলিউম থাকে না? হ্যাঁ, তাহলে ভলিউম থাকলে আমি কি রিটার্ন করবো? কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই তো? লেংথ উইডথ তিনটার গুণফল। আচ্ছা, একটা কাজ করলে পারি না? এরিয়া, ও এরিয়া তো দেয় না। কি পাগলি ডাবল ভলিউম? ও, এটা তো লেখি নাই। তাহলে কি এরিয়া তার মধ্যে আছে না? হ্যাঁ, ইনটু কি হাইট, ভলিউম এরিয়ার সাথে খালি ভলিউমটা হাইটটা গুণ করে দিলেই হয়ে যায় না? আচ্ছা, এখন একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? এর মধ্যেও তো এরিয়া আছে, আছে না? এর এরিয়া, সারফেস এরিয়া কত? এটা তো সারফেস এরিয়া, তাই না? হ্যাঁ, তো এর মধ্যে যদি এরিয়া গুণ হয় দৈর্ঘ্য প্রস্থ দিবে, হবে? কেমনে হবে বলেন? এখন এর যদি এরিয়া চাই, বক্স 3D তে এরিয়া তো ঠিক হইল না, হইল? বক্স 3D তে এরিয়া কেমনে হয়? একটা হইলো কি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দুইবার থাকে, তাই না? 2 ইনটু লেংথ উইডথ, 2 ইনটু দুইটা সারফেস থাকে না তার? 6টা সারফেস থাকে তার। তার 4টা সারফেস থাকে না? লেংথ উইডথ দিয়ে গুণ করলে দুইবার, আর লেংথ আর হাইট দিয়ে গুণ করে দুইবার, হাইট আর উইডথ দিয়ে গুণ করে দুইবার। এই 6টা সারফেসের যোগফল তার এটা, ঠিক আছে? তাহলে এই এরিয়াটা কি ঠিক হইলো? হইলো? তাহলে কি করা উচিত? কি দিলাম? ওভাররাইট মানে কি? এটা তুমি চেঞ্জ করে নিবা। কি করলাম? তাহলে কি এখানে কেমনে লিখবো? এরিয়াটা কেমনে দিব? পাবলিক, এখন ওভাররাইট ওইখানে লিখছে, এখানে কেমনে হয়? তাহলে সুপার ক্লাসকে অনুমতি দিতে হবে কি, যে এটা যেন চেঞ্জ করতে পারে সে, তাই তো? তাহলে কি লিখতে হয়? ভার্চুয়াল। ভার্চুয়াল মানে কি? যেই ম্যাথ, যেই জিনিস সাব ক্লাস কি বা ডিরাইভ ক্লাস চেঞ্জ করতে পারবে। ভার্চুয়াল মিন্স, ভার্চুয়াল মেথড কি? দিস মেথড ক্যান বি ওভাররিডেন বাই ডিরাইভ ক্লাস। তার মানে কি সে অনুমতি দিছে। আপনি যদি এখন লেখেন পাবলিক ওভাররাইট, দেখেন চলে আসবে। কি আসবে? কোনটা দেখেন? ওই যে দেখেন এরিয়া চলে আসছে। এখন আপনি কি করবেন? 2 ইনটু
লেংথ ইনটু উইডথ, তারপর উইডথ এন্ড হাইট এর গুণফল। 6টা সারফেস, 6টা সারফেস থাকে তার, মানে মোট 12টা। সারফেস এরিয়া কয়টা আছে তার বলেন? একটা তল আছে কয়টা? ভলিউম তো হাইট দিয়ে গুণ দিয়েছি, এরিয়াটা কি হবে? সারফেস এরিয়া কি 6টা হয়? লেংথ আর হাইট মানে এ বি বি সি সি এ, তাহলে আরেকটা কি? উইডথ আর হাইট। আচ্ছা আচ্ছা, এখানে আমি কি শিখলাম দেখেন তো। আচ্ছা, এটা তো কিন্তু এরিয়াই, এরিয়া না? হ্যাঁ, আপনি এরকম লিখতে পারতেন, বেস, কি লিখতে পারতেন? বেস মানে কি? সুপার ক্লাস। বেস মানে কি? ডট এরিয়া। এটা লিখলো কি লেংথ আর উইডথ আসছে না? হ্যাঁ, এটাও দিয়ে আমি করতে পারতাম। বেস দিয়ে কি করে? সুপার ক্লাসকে করে। আচ্ছা, তাহলে কি আমার ক্লাসটা হয়ে গেছে না? আচ্ছা, তাহলে এর উপর এরিয়া কল দিলে লেংথ আর উইডথ এর গুণফল আসবে। এর উপর এরিয়া কল দিলে এইটা আসবে। এর আবার একটা বাড়তি জিনিস আছে কি? ভলিউম। হইল না? আচ্ছা, তাহলে আমরা একটু হিসাব করে দেখি। বক্স, বাসকা, আচ্ছা, এর কি? আচ্ছা, আমরা এইভাবেও তৈরি করতে পারি। শিখছেন এটা? এখানে তৈরি লিখে দেওয়া যায়। 3 লাইনে না লিখে 1 লাইনেও লিখে দেওয়া যায়। এটা শিখছি না আমরা? এটাকে কি বলে? অটো ইনিশিয়ালাইজার। কি বলে? বক্স 3D। আচ্ছা, এখন আমি যদি, কোথায়? আচ্ছা, এখন আমি যদি কল দেই, কনসোল করতে করতে হাত পৌঁছে গেল। এটার এরিয়া দিলে এটা আসবে, তাই তো? পরেরটার এরিয়া দিলে ভিডিওতে কি কি আছে? এরিয়াও আছে, আবার ভলিউমও আছে। অনেকে দেখি কথা কয় না, মানে বাক শক্তি হারায় ফেলেছে। ইন্টারনেট টেস্ট আর অনেক করবে। এই পরীক্ষাতে আপনাদের ইন্টারনেট টেস্ট দিবে না, কাজে আমার চিন্তা নেই। হ্যাঁ, কি রকম আফসোস লাগে মানে? আসছে না? আচ্ছা, এখন আমার দিকে একটাই প্রবলেম আছে। আচ্ছা, আমি যখন ক্লাসে কনস্ট্রাক্টর দিছি, তাই না? হ্যাঁ, এর আগেরটা দিছি, তাই তো? আচ্ছা, এই ক্লাসটা কিভাবে তৈরি করব বলেন তো? পাবলিক, এটা কনস্ট্রাক্টর কি হবে? বক্স টু ডি, তাই না? হ্যাঁ, আচ্ছা, মনে করলাম তার ডাবল এল থাকবে, ডাবল ডব্লিউ থাকবে। তাহলে কেমনে বসাবো বলেন তো? লেংথ ইকুয়াল টু এল, উইডথ ইকুয়াল টু
আচ্ছা, তাহলে এই বক্সটা কি এইভাবে তৈরি হবে? আর এইভাবে তৈরি করা যাবে না। তাহলে কিভাবে করব? কিন্তু এখনো একটা প্রবলেম দেখাইতেছে। এখন নিচেরটা আবার ঝামেলা শুরু করে দিছে। খেয়াল করেন নিচেরটা কেন ঝামেলা করতেছে। আপনার ডিফল্ট কনস্ট্রাক্টর থাকলে কোনো সমস্যা নাই, সে ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে করে নিবে। কিন্তু এই ক্লাসে তো ডিফল্ট কনস্ট্রাক্টর নেই, একটা কনস্ট্রাক্টর দিলে ডিফল্ট আর থাকে? ডিফল্ট তো নাই হয়ে গেছে, সে আর তৈরি করতে পারতেছে না। কারণ আমরা কি জানি, সাব ক্লাস তৈরি করলে সুপার ক্লাস তৈরি হয় না আগে? তা কোনটা দিয়ে তৈরি করবে, ডিফল্ট তো নাই। তাহলে এর একটা কনস্ট্রাক্টর লিখি, তাহলে তারপরে বুঝি। পাবলিক বক্স রেডি, তাই তো? এখানে তো আর কলন লাগে না। জসিমউদ্দিন সাহেব, আচ্ছা ঠিক আছে, কলন লিখলাম। এটা তো কমন জিনিস না, এটা হবে, একটু পরেই হবে। আচ্ছা, এটার মধ্যে কি 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 থাকবে? তিনটা জিনিস দিতে হবে, তাই না? তারপর এই যে, এখন একটা, এটা তো দিলাম, এটা এখন আমি কি করবো, লেংথের মধ্যে ডাবল বসাবো, তাই না? লেংথের মধ্যে কি বসবে? এল। তারপর উইডথের মধ্যে ডাব্লিউ। তারপর হাইটের মধ্যে কি? কিন্তু তাও তো এরর দেখাইতেছে, কারণ সুপার ক্লাসটাকে আপনি তৈরি করবে সেটা সে পাইতেছে না। কারণ ওইটাকে, এটা না দিলে কি একটা খালি কনস্ট্রাক্টর পাশে পাইতো না? তো ওটা দিয়ে তৈরি করে, সে ডিফল্ট দিয়ে তৈরি করতে পারে। এখনই আমার সমস্যা হয়ে গেছে যে আমি যখন একটা কনস্ট্রাক্টর দিছি, ডিফল্ট তো আর নাই। ডিফল্ট একটা বানায় দিলে সে কিছু বলবে না। আমি ডিফল্ট বানাইতে চাই না, এখন কি করব? দাগ দিতেছে, ওই যে বলতেছে কন্টেন্টে জিরো আর্গুমেন্টস নাই, এরকম কনস্ট্রাক্টর নাই। এটার অর্থটা হইলো আপনি তাকে হেল্প করেন যে কেমনে সুপার ক্লাসটা তৈরি করতে হবে। আমি যদি এই যে বক্স 3D এর পাশে বেস লিখে বলি এল আর ডব্লিউ, অর্থ কি? এই দুইটা ফালাই দেই, তাহলেই তো হয়ে যায়। বললাম যে আমার উপরটা কি দুইটা দিয়ে তৈরি করো, বেস দিয়ে আসলে কি বুঝাইলাম, 2D টাকে বুঝাইলাম, তাই তো? মানে কি এল আর ডব্লিউ এখানে চলে আসলো না, লেংথ আর উইডথ বসে গেল, আর আমি এখানে আমি কি করলাম, হাইটটা বসাই দিলাম, কাজ হয়ে গেল না? তাহলে এইখানে এখন এই বক্সটা তৈরি করব কি দিয়ে? তৈরি করতে হবে কি? তাহলে কনস্ট্রাক্টর যদি ডিফল্ট থাকে, ইনহেরিটেন্সে কোনো সমস্যা নাই। যদি অন্য কোনো কনস্ট্রাক্টর দেন, তাকে বুঝাই দিতে হবে যে সুপারটা কিভাবে তৈরি হবে, অর্থাৎ বেসটা কিভাবে তৈরি হবে, বুঝাই দিতে হবে। কথাটাকে বোঝা গেছে? বেস কিওয়ার্ড দিয়ে আপনি বুঝাই দিবেন, মানে কি বললাম যে এই দুইটা দিয়ে আগেরটা তৈরি করো, আর কি আমার এখানে শুধু হাইটটা বসাও, তাহলেই তো হয়ে গেল। ফ্যাক্টরটা বুঝছেন এখন? চা, ঠান্ডা চা খাইতে খুব একটা খারাপ না। পাবলিক জিনিস আমরা সবসময় বড় দেই, আর এইগুলি আমি কাজ মানে তাড়াতাড়ি করার জন্য ছোট, এগুলো বড় পুরা লেংথই লিখতাম আমি, বুঝতে সুবিধা হয়। লেংথ, যে এটা লেংথ নিবে, এটা উইডথ নিবে, ঠিক আছে? এখন কি বোঝা গেছে? প্রথম দিন একটু সমস্যা হবেই, এত কিছু মাথার মধ্যে থাকে। আপনি পুরো অ্যাকাউন্টেন্সির জিনিসটা মাথায় রাখছেন না? তো ওইটা অনেক দিনে পড়ছেন, এটাও তো অনেক দিন পড়বেন, 1 বছর লাগে পড়বেন। আপনাকে তো এই মুহূর্তে বলতেছে না ক্লাস তৈরি করেন, পরের পরীক্ষায় দিবে। আর প্রশ্ন তো আমরা বলে দিই যে এগুলি আসবে, কাজ
তারা ফেল করাইতে কেউ বসে নাই। সে জানে যে আপনি এগুলি জানেন, সেজন্যই তো এখানে শেখার চেষ্টা করেন। আমি সবসময় একটা বারবার এত কাজ করে কেন? আপনি কিছু শিখেন, কাজ করেন। আমি খুব অবাক হই যে মানে এটা কিভাবে যে ঘটে, আসলে কঠিন। আমি নিজেও বিশ্বাস করি কখনো করিনি এরকম হবে। কিন্তু পোলাপান দেখেন চাকরি করতেছে বড় বড় প্রতিষ্ঠানে, কেমনে হয় আমি নিজেই বুঝি না। আমিও পারতাম না। হঠাৎ করে একদিন ৩০টা ৩৫টা ওয়ার্ডে ট্যাপটুপ করলেন। ওখানে কি শিখছেন আপনারা? কেমনে চিঠি লিখতে হয়, কেমনে এনভেলপ বানাইতে হয়, কেমনে পেজ সেটআপ দিতে হয়। কতদিন পরে কইতেছেন এখন মনে করেন রকেট বানাবো, চাঁদে যাবো। কোনো রিলেভেন্সই নাই। তারপরেও কিন্তু আমরা তৈরি করে ফেলতেছি দেখেন। কিন্তু দেখেন পুরা চাকরি করতেছে এই প্রতিষ্ঠানে, আপনি অবাক হন। আমার স্যালারি হয় আমার পোলাপানের সফটওয়্যার দিয়ে। এই কোম্পানির সমস্ত সফটওয়্যার আইডিবির পোলাপান তৈরি করছে এবং 99% আমার পোলাপান। এই সফটওয়্যার যদি করতে যাইতো একটা কিনতে গেলে 15 থেকে 16 কোটি টাকা লাগতো। এটা ওরা তৈরি করছে। আমি আশ্চর্য হয়েছি যে আমি এই যে গালিব জিয়া দেখেন এন্ট্রি দিতেছে, স্যালারি তৈরি করতেছে। এত বড় একটা কোম্পানি, মনে করেন 8,000-এর উপর কর্মচারী, মাসে বেতন আছে 17-18 কোটি টাকা। হ্যাঁ, একটা $70 মিলিয়ন কোম্পানি কি কম বড় নাকি? সেটার পুরা, হ্যাঁ, আপনি হিসাব দেখলে অবাক হয়ে যাবেন। গত বছর খালি একটা ব্যাংকের হিসাব আমি দেখছি, খালি প্রাইম ব্যাংকে টাকা আনছে 16,800 কত কোটি টাকার, খালি সার করাইছে। এটার যদি 5% লাভ থাকে কত টাকা? একটা ব্যাংকে এটা। হ্যাঁ, লোন নিবে কেন? এটা তো, আরে বাবার এই কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি, এখানে তো গার্মেন্টস আছে। কোম্পানি তো লোন নিতেই পারে, নিতে পারে না? নতুন একটা আবার গোল ঘোরাইলে একটা প্রজেক্ট হচ্ছে, সে তার পয়সা দিয়ে কেন বানাবে? ওটা 1500 কোটি টাকার প্রজেক্ট, সে 1500 কোটি টাকাতে বানাবে? তো যা কাকে দেয় 1500 কোটি টাকা? তার ব্যাংকে 800 কোটি টাকা থাকলে তাকে 1500 কোটি টাকা দিবে, অ্যাসেট থাকলে আপনাকে দিবে? লোন নেয় কেন? আপনার টাকা তো সে ভালায় রাখে না, সেটা তো রোল করতেছে। কোম্পানিতে চলে অন্য হিসাবে। একমাত্র ইসলামী ব্যাংকই দেশীয় সফটওয়্যার, নিজেদের তৈরি করা সফটওয়্যার, আর কারো নাই। এটার একটা প্রবলেমটা আমি বলি। আমি আপনি সহজ জিনিসটা বুঝবেন। এক হলো আইটি ম্যানেজারদের একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? না, ধরেন আমি ওয়ান ব্যাংকে গেলাম, আমার ছাত্র আছে এখানে, সে চাকরি করে, ওদের সফটওয়্যারটাকে ওরাকলের। প্রবলেম হচ্ছে আমেরিকা সার্ভিস কল সার্ভিস আছে, বলা মাত্র ও কি করতেছে, একটা স্ক্রিপ্ট পাঠিয়ে দিচ্ছে, এটা রান করে দাও, সমাধান হয়ে যাচ্ছে। দুই, সিকিউরিটির একটা ব্যাপার আছে। এখানে যদি একটা কেউ যে বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে গেছে, কেউ নিয়ে যায়, দায় দায়িত্ব কিন্তু ওদের। ঠিক আছে? আমার কোম্পানিতেও এরকম হয়েছে, $40 লাখ নিয়ে গেছে, কোম্পানি এটা ফেরত পাইছে কেন? থার্ড পার্টি মাঝখানে একজন আছে, অর্থাৎ ওরাই ছাড়টা করে। কেন রাখছে কোম্পানি? তার টাকা দেয় কেন? এই দায়িত্ব তো তার। এখান থেকে কোনোভাবে একটা মেইল জেনারেট হয়েছে, করে অর্ডার দিয়ে, ওদেরও ফল্ট ছিল, চেক করে নাই, টাকা নিয়ে গেছে, টাকা নিয়ে উড়ে ফেলাইছে, ওর ট্রেস পাওয়া যায় নাই, কিন্তু টাকা দিতে বাধ্য হয়েছে। ঠিক আছে? এখন আমি যদি বাংলাদেশে সবচেয়ে, সাহসটা তো ওরকম লাগবে। এখন একটা আইটি ম্যানেজার ওখানে ব্যাংকের আইটির হেড, যে সে চিন্তা করে যে এরকম সিকিউরিটি যদি না দিতে পারে, এসব ভয়ের কারণ আছে। কিন্তু এরকম সাহসী ইসলামী ব্যাংক তো মনে করেন যে এরা অন্য মিশন নিয়ে চলছে, ওদের আইডির লোকদের বানাইতে হবে, ওরা বাংলাদেশি সফটওয়্যার লিখছে, সাহসী জিনিস।
বুঝলে কারণ ওরা ওদের মিশন তো আর ব্যবসা করে না। কথাটা বুঝছেন আবার? এই জন্য সব ব্যাংক পারে না। এখন ব্র্যাক ব্যাংকের কিছু ইন্টারনাল সফটওয়্যার কিন্তু আবার নিজেরা পারে। কেন করে? কারণ ওইটা সব জায়গায় চলতেছে। ওরা সারা দুনিয়াতে ব্যবসা করতেছে। ওর কাছ থেকে আমি রিলায়েবিলিটি পাই। এখন বাংলাদেশে যদি একজনকে দেই, এই যে বাংলাদেশ ব্যাংকের এত কোটি টাকা নিয়ে গেছে, ও দিব আমারে? ওই দেওয়ার ক্ষমতা আছে ওর? আর ওই কোম্পানি এটা গ্যারান্টি দিছে। এখান থেকে চুরি হইলে ও দেখবে। তো আমার কোম্পানিকে 40 লক্ষ টাকা জরিমানা দিছে। তো বাংলাদেশের কোনো কোম্পানি এই সাধ্য ছিল? তো কেন নিবে? আমি কেন নিব? বলেন। যদিও এই যে ঝুঁকি, তারপরে পুরো সফটওয়্যারটা কিন্তু দেশি। শুধু মাঝখানে কি রাখা হয়েছে? টাকা পয়সার ট্রান্সফারটা ওর হাতে দেওয়া হয়েছে। অর্থাৎ অর্ডারে যখন পেমেন্ট অর্ডার আসে, ওর মাধ্যমে হয়। ট্রানজাকশন গুলো ওর মাধ্যমে হয়। ঠিক আছে? বাকি সব কাজ চলতেছে। ও অর্ডার নিতেছে। কিন্তু টাকা পয়সা দেওয়ার ব্যাপারে মাঝখানেও থাকে। ওরকে এই জন্য পয়সা দিতে হয় কিছু। ঠিক আছে? ও পয়সা খালি এটা মনিটর করে দেখে ওর পয়সা দিই। হয়তো কোম্পানি এত বছর ধরে ব্যবসা করতেছে, একবারও কিছু হয় নাই। কিন্তু একবার খেয়ে এসে $40 লাখ জরিমানা দিছে। সে তো আর একটা কোম্পানির সাথে ব্যবসা করে না। তো সে এরকম দুনিয়াতে 1-150 কোম্পানির সাথে সারা ওয়ার্ল্ডে ব্যবসা করে। তো তার এই $40 লাখ দেওয়ার ক্ষমতা আছে। সে ওই দেয় বলেই তার কাছ থেকে ব্যবসা আসে। এবং এই যে একজনে দিছে, সে আরো 20টা ব্যবসা পাইছে। তো আর ভাই ব্রিটিশ কোম্পানি এগুলি, এরা তো আর সারা দুনিয়াতে প্রোডাকশন দেয় না। ব্রিটিশরা কি করে? হয় কন্ট্রাসেন্টি করে, নাহলে আপনার কিছু মাঝখানে বসে এই সাপোর্ট গুলি দেয়। ঠিক আছে? ওরা কনসালটেন্সি করে, ওরা আপনার বুদ্ধি বেঁচে খায়। ওদের ব্যবসায়ীটা, ওরা রিস্ক নেয় নিচে। তা আমি বাংলাদেশে তো এরকম নাই, তা কেন করবে? এখন এই যে নিয়ে গেলে এই লোকগুলির চাকরি যাবে, তবে যাবে না? কিন্তু মাঝখানে যদি এরকম একটা প্রতিষ্ঠান থাকতো, তাহলে কিন্তু এটা হইতো না। ও দিতে হইতো, বাধ্য থাকতো। আমার কোম্পানির লয়ার, লয়ার কোম্পানি ছিল, এটা ব্রিটিশ কোম্পানি। লয়ার হইলো হল্যান্ডের। সে ওরা ধরে বসে সব প্রুফ দেখাইছে, তুমি দিছো, আমি আমি দেই নাই। এই কোম্পানির ডাইরেক্টরেরও না, এ মানে যখন টাকা খালাস হবে, হায়ার অথরিটির একজন যাইতে হয়। তার তার মেইল না, তুমি ডাইরেক্টরের মেইল দেখে দিছো কেন? ওরা দিয়ে ওরা ধরা খাই গেছে। তো ওরা দিছে, যদিও একবারে দেয় নাই, কয়েকবারে দিয়ে দিছে। হয়তো প্রতি অর্ডারের সাথে 20% করে দিয়ে দিয়ে শেষ করে দিছে। কিন্তু সে দিছে। কিন্তু সেটা করার পর তারাও মেজার নিছে যে দ্বিতীয়বার হবে না। ওই জন্য অনেক কিছু ব্যবস্থা করছে। তো এগুলি হলে এই মানসিকতারও ব্যাপার আছে। এখন ব্যাংকগুলিতে ইন্টারনাল সফটওয়্যার গুলি নিচ্ছে। ব্র্যাক ব্যাংকে আমার ছাত্ররা দিছে তো। যেমন ইআরপি গুলি দিছে ওরা। অ্যাটেন্ডেন্স এগুলি তো দেয়। ব্র্যাক ব্যাংকের অ্যাটেন্ডেন্স আইডিবির ছেলেবেলারাই করা। বিকাশটা তো সম্পূর্ণ আইডিবির ছেলেবেলারা করা। আমার 3 জন ছাত্রের করা। তো করতেছে, করে না যে তা না। এখন হইলো যে ওরকম যদি ব্যাক দেওয়ার মতো লোক থাকে তাহলে দিতে পারবে। আর এগুলি হলো সাপোর্টের ব্যাপার। ব্যাংকের তড়িৎ সাপোর্ট লাগে। ওদের কাজ তো পয়সা নাই। বললে মুহূর্তে 10 মিনিটে সমাধান করতে হবে। এত সাপোর্ট নিয়ে তো চলা খুব কঠিন। বাংলাদেশে নেটওয়ার্কিং সাপোর্ট ইএসএল ডিএসএল দেয়। ওরা পয়সা নিয়োগ করছে, ব্যাংকগুলিতে দেয়, নেটওয়ার্কিং সাপোর্ট দেয়। ডাচ বাংলা ব্যাংকে দিতেছে না। কিন্তু ওই পর্যায়ে তো এত পয়সা নিয়ে না আমার মতো লোক তো নাই। আইটির পোটেনশিয়াল তো ওরা এখনো বুঝে না। বাংলাদেশের এত টাকার রিস্ক নেওয়ার মতো পোটেনশিয়াল ওয়ালা লোক নাই, যে আইটিতে এত টাকা আয় করা সম্ভব। আর আমার রেকর্ড বাড়তেছে খালি।